স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 6 জনের মৃত্যুদণ্ড, 9 জনের বিভিন্ন মেয়াদের সাজা। যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, অন্তত 23 জন ফিলিস্তিনি নিহত। নিলামের আগেই লাহোর কালান্দার্সে মুস্তাফিজ, গুনতে হয়েছে 6,44,00,000 রুপি। এবারে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় 6 জনের মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া 7 জনকে যাবজ্জীবন ও 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলায় রাজসাক্ষী হিসেবে ক্ষমা পেয়েছেন আফজালুল হক। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান দেশের ইতিহাসে মর্মান্তিক এক অধ্যায়। ওই বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত হন 6 তরুণ। পরে তাদের মরদেহ আগুনে পুড়িয়ে দেয়া হয়। জানা যায় ঘটনার সময় একজন জীবিত ছিলেন, কিন্তু তাকেও মরতে হয় আগুনে। ওই ঘটনার একাধিক ভিডিও পরে প্রকাশ্যে এলে তোলপাড় তৈরি হয়। বর্বর এই হত্যাকাণ্ডের মামলায় আসামি করা হয় 16 জনকে, যার মধ্যে কারাগারে আছেন অর্ধেক। আলোচিত এই মামলার রায় হয় বৃহস্পতিবার, যেখানে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল। রাজসাক্ষী হিসেবে ক্ষমা পেয়েছেন আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আফজালুল হক। এই মামলায় যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা AFM শায়েদ রনি, আব্দুল মালেক ASI বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া। রায়ের পর উচ্চ আদালতে যাওয়ার কথা জানান আসামি পক্ষের আইনজীবীরা। আমাদের এই মামলা প্রসিকিউশন পক্ষ ভীষণভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও আমরা এই বিচারে আমরা এই যে রায় দিয়েছে এই রায়ে আমরা ভীষণভাবে সংক্ষুব্ধ। আমরা অবশ্যই রায়ের বিরুদ্ধে আপিল করব এবং আমাদের পরামর্শ থাকবে দ্রুত আমরা কপি পাওয়ার সাথে সাথেই আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এটি প্রথম জুলাই গণ অভ্যুত্থানের মামলার রায়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সময়ে হ্যান্ডওভার হবে। এটা যদি দেখা যায় যে 3 দিনের মধ্যে যদি এমন হয় যে ইলেকশন এমপিরা শপথ নিয়েছে, নেওয়ার পরে সংখ্যাগরিষ্ঠ দল লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার, আমরা 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে। মানে 15 ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, এটা 16 ফেব্রুয়ারিতেও হতে পারবে। আমার মনে হয় না এটা মানে 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। আগামীকাল নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার যৌথ সভা শেষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। রিজভী বলেন, আগামীকাল বিকেল 3টায় হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। তিনি বলেন, 8 ফেব্রুয়ারি দুপুর 2টায় বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ নির্বাচনী জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা ও আশপাশের প্রার্থীরা এতে উপস্থিত থাকবেন। প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে আগামীকাল 3টায় এই বিএনপির নির্বাচনী যে ইশতেহার সেই ইশতেহার ঘোষণা করা হবে। 8ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী সহ সকল বাহিনীর বেতন কাঠামো সময় উপযোগী করার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত নির্বাচনী জনসভায় এ আশ্বাস দেন। সমাজের সকল স্তরে নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি। বক্তৃতায় বাংলাদেশের নদী রক্ষায় জামায়াতের কর্মপরিকল্পনা তুলে ধরেন দলটির আমির। এর আগে নওগাঁয় জনসভায় অংশ নেন শফিকুর রহমান।
মহানন্দা এখন নদী আর খুঁজে পাওয়া যায় না, এখন মরুভূমি, এখন পঙ্কা। আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলবো ইনশাআল্লাহ। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং নদীকে সম্পদে পরিণত করবো ইনশাআল্লাহ। পদ্মাতে যেখানে বাঁধ দিলে, ব্যারেজ দিলে বাংলাদেশ পানি পাবে, সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে ইনশাআল্লাহ। এই আমের রাজধানীতে আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার বা সংরক্ষণগার নাই। ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিয়েছি, পুরা উত্তরবঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করব। আসন্ন নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে সবাইকে সাথে নিয়ে অপপ্রচার রুখতে প্রস্তুত তারা। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতেও প্রস্তুত সেনাবাহিনী। রাজধানীতে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক। সকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে ইন-8 সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। সেই সাথে দায়িত্বরত সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে ঢাকা মহানগর আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর হোসেন জানান, এবারের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে থাকবে 1 লাখ সেনা সদস্য। সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি নেই। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। নির্বাচনী মাঠে সর্বোচ্চ বল প্রয়োগের বিষয়ে জানতে চাওয়া হলে এই কর্মকর্তা বলেন, সেনাবাহিনী সুশৃঙ্খল একটি বাহিনী। আইনের মধ্যে থেকে পর্যায়ক্রমে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তার ভোটটা সে দিতে পারে, এটা নিশ্চিত করা হবে আমাদের অন্যতম দায়িত্ব। আমরা আইনের আওতায় থেকে সেই রুলস অফ এঙ্গেজমেন্ট অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। যদি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয়, তাহলে রুলস অফ এঙ্গেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দেওয়া আছে, যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে গণমাধ্যমের সহায়তাও চান সেনাবাহিনীর এই কর্মকর্তা। তথ্য নির্ভর সংবাদ আপনারা যদি প্রকাশ করেন, তাহলে এই সকল মিথ্যাচার এবং অপতথ্য প্রচার প্রতিরোধ করা সহজতর হবে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর পল্লবীর কালশী এলাকায় এক বাসা থেকে এক দম্পতি ও তাদের 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন অটো রিকশা চালক মাসুদ, তার স্ত্রী সুমি এবং তাদের 2 বছর ও 3.5 বছরের 2 ছেলে। পরিবারে অভাব ও অশান্তি ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। তবে মৃত্যুর কারণ নিয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি চুক্তি কোনোভাবেই বাতিল করা যাবে না এবং আগামীকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এদিকে শুক্র ও শনিবার কর্মবিরতি স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ফলে আগামীকাল সকাল থেকেই বন্দরে পুরো দমে কাজ শুরু করবেন শ্রমিকরা। তবে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এনসিটি পরিচালনার চুক্তি থেকে সরকার সরে না এলে রবিবার থেকে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তৈরি হয়েছে নজিরবিহীন বাণিজ্যিক ও অর্থনৈতিক সংকট। কোটি লোকেরকে জিম্মি রাখতে পারেন না, কারণ এখানে রোজা আছে আর কয়দিন পরে, আর 3-4 দিন এরকম বন্ধ থাকলে বাজারে কি অবস্থা আপনি চিন্তা করতে পারতেন। তো যেদের কারণে যত বোঝানো হয়, আপনার বুঝতে না পারলে হার্ডলাইনে যাওয়া ছাড়া কোনো উপায় আছে বলেন? প্রতিবন্ধী ব্যক্তিদেরও নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিবন্ধীরাও গণভোটে যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ডিসএবিলিটি রাইটস ওয়াচ ও টিআইবি। একই সঙ্গে সংসদে কমপক্ষে 1% প্রতিনিধিত্ব রাখা সহ প্রতিবন্ধী মানুষের অধিকার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর কাছে একগুচ্ছ দাবি জানিয়েছে সংস্থা দুটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে যে কোনো দেশের ক্ষেত্রে মোট জনসংখ্যার 15% প্রতিবন্ধী। সেই হিসেবে বাংলাদেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা অন্তত 2 কোটির বেশি। অথচ বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীর ভোটাধিকার সহ অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতে দেশের রাজনৈতিক দলগুলোর উল্লেখযোগ্য উদ্যোগ বা প্রতিশ্রুতি নেই। ফলে আসন্ন নির্বাচনে প্রতিবন্ধী মানুষরা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার রাজধানীতে ডিসেবিলিটি রাইটস ওয়াচ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একগুচ্ছ প্রস্তাব তুলে ধরে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিগণ ভোট কেন্দ্রে তাদের যে গাইড নিয়ে যাবেন, তারা যা সাথে যাকে নিয়ে যাবেন, তাদের মাধ্যমে যেন তারা ভোট প্রদানের সুযোগ পান। আগামীতে যে দল সরকার গঠন করবে তারা যেন তাদের দায়িত্বের ইনক্লুসিভ একটা সোসাইটি যে গঠন করতে হয়, তাহলে কোনো বৈষম্য থাকতে পারবে না। বক্তারা আরও বলেন, এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো প্রতিবন্ধীদের নিয়ে কোনো পরিকল্পনা জানায়নি। তারা আশা করেন নির্দিষ্ট এই জনগোষ্ঠীর ভোট প্রদানের অধিকার দেওয়ার মাধ্যমে জুলাই চেতনার বাস্তবায়ন ঘটবে। এবার নির্বাচন কমিশনের সাথে ফুল কমিশনের সাথে একটা সভা হয়েছে, সেখানে আমরা অনেকে এখানে উপস্থিত ছিলাম। তো সেখানে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেটা বাস্তব কিনা আমি জানি না, কারণ আমরা কোনো প্রচারণা তারা দেখি না। একটা তারা বলেছিল যে আমরা যারা হুইল চেয়ার পারসন আমাদের জন্য নিচতলা একটা বুথ থাকবে, সেটার প্রচারণা এখন পর্যন্ত নাই। নির্বাচনে সুষ্ঠুভাবে এবং সমান প্রতিযোগিতার ক্ষেত্রে নিষেধ করে যদি নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে প্রতিবন্ধী মানুষের ভোটের অধিকার দেওয়ার সুগম পরিবেশ সৃষ্টি করতে হবে। প্রতিবন্ধী মানুষের অধিকারের আন্দোলন বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার আন্দোলনের সাথে মেইন স্ট্রিম বা অন্তর্ভুক্ত করতে হবে, মূলধারায় অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে আমরা আমাদের প্রত্যাশিত জায়গায় যেতে পারবো। সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন 2013 দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 9 বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে 2026 সালের 21শে পদকের জন্য মনোনীত করেছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের এ প্রস্তাবনা উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে। 21শে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন চলচ্চিত্রে ববিতা, সঙ্গীতে এলআরবির প্রতিষ্ঠাতা আয়ুব বাচ্চু, সঙ্গীতে ব্যান্ড দল ওয়ারফেজ, সাংবাদিকতায় শফিক রহমান, চারুকলায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে স্থপতি মেরিনা তাবাসসুম, লোকজ সংস্কৃতিতে ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যে অর্থী আহমেদ। আন্তর্জাতিক। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার উপত্যকার বিভিন্ন এলাকায় হামলায় অন্তত 23 জন ফিলিস্তিনি নিহত হন। আল জাজিরা জানায় নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির তুফা ও জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত 14 জন, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় 4 জন এবং আল মাওয়াশি উপকূলীয় তাঁবু শিবিরে 2 জন নিহত হন। স্থানীয়রা বলছেন, সম্প্রতি গাজা জুড়ে ইসরায়েলের সামরিক তৎপরতা হঠাৎ বেড়েছে। আকাশে উঠছে অসংখ্য ইসরায়েলি ড্রোন। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 520 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। খেলার খবর। পাকিস্তান সুপার লিগের নিলামের আগেই মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, এবারের আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে তারা। নিয়ম অনুযায়ী সরাসরি চুক্তির ক্ষেত্রেও অর্থের অঙ্ক প্রকাশ করতে হয়। দলটি জানিয়েছে, মুস্তাফিজের সঙ্গে 6 কোটি 44 লাখ পাকিস্তানি রুপির চুক্তি করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 কোটি 81 লাখ টাকার বেশি। বাংলাদেশের পাশে দাঁড়াতে টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এমনটা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের পাশে থাকার কথা উল্লেখ করে শাহবাজ বলেন, পাকিস্তান খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে নিজেদের অবস্থান পরিষ্কার করায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ ধন্যবাদ জানান ক্রীড়া উপদেষ্টা। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় 6 জনের মৃত্যুদণ্ড, 9 জনের বিভিন্ন মেয়াদে সাজা। যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, অন্তত 23 জন ফিলিস্তিনি নিহত।
নিলামের আগেই লাহোর কালান্দার্সে মুস্তাফিজ গুনতে হয়েছে 6,44,00,000 রুপি। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।